আজকে ভিডিওটিতে ইভলিউশন অফ হিউম্যান সোসাইটিস, প্যাস্টোরাল নোম্যাডিজম বা মানব সমাজের বিবর্তন, পশুপালক যাযাবর এই সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমেতে এই মানব সমাজের বিবর্তনের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপে আসে হচ্ছে পশুপালক যাযাবর সমাজ বা প্যাস্টোরাল নোম্যাডিজম। অর্থাৎ শিকার ও খাদ্য সংগ্রহীদের পর মানুষ যখন পশু পোষার কৌশল রপ্ত করলো, অর্থাৎ শিকার ও খাদ্য সংগ্রহ হচ্ছে মানুষের যে সমাজ বিবর্তনের একদম প্রথম ধাপ। যখন সরাসরি মানুষ শিকার করত, বন্য প্রাণীকে শিকার করত এবং বনজ সম্পদ মানে খাদ্য সামগ্রী যেগুলো বন থেকে সরাসরি পাওয়া যেত সেগুলোকে সংগ্রহ করত। তারপরেতে যখন মানুষ আস্তে আস্তে পশুকে পোষ মানাতে শিখলো, সেই সময় থেকে মানে যে এই যে পশুকে মানে পশু পোষার যে কৌশল যখন মানুষ রপ্ত করলো, তখন থেকেই শুরু হলো এই পশুপালন নির্ভর জীবনযাপন। অর্থাৎ পশুকে পোষ মানানোর পর তখন সেই পশুগুলোকে মানুষ প্রতিপালন করতে শিখলো এবং তারপরেই আস্তে আস্তে গড়ে ওঠে এই পশুপালক যাযাবর সমাজ বা প্যাস্টোরাল রোমাটিজম। আর এই সমাজে মানুষরা ছিল যাযাবর, অর্থাৎ এদের স্থায়ী বসতি ছিল না। এরা পশুর পাল নিয়ে এক স্থান থেকে আর এক স্থানেতে ঘুরে ঘুরে বেড়াতো। আর তবে তারা শিকার নয়, বরং গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করত। অর্থাৎ যে সমস্ত হিংস্র এবং বন্য যে জীবজন্তু, সেই সমস্ত জীবজন্তুকে কিন্তু মানুষ পোষ মানায়নি বা সেগুলোকে মানুষ এই পশু পালনের কাজেতে ব্যবহার করতো না, বরং যেগুলো গবাদি পশু যেরকম গরু, মোষ, ভেড়া, ছাগল, এই ধরনের যে সমস্ত গবাদি যে পশুগুলো, সেইগুলোকেই মানুষ পোষ মানায় এবং সেগুলোকেই মানুষ প্রতিপালন করতে থাকে। আর এদের জীবনযাত্রাটা ছিল হচ্ছে যাযাবরী, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে এরা পশুর দল নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পশুপালক যে যাযাবর যে সমাজ, এই পশুপালক যাযাবর সমাজেতে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে পশুপালনই জীবিকার মূল উৎস। অর্থাৎ পশুপালনের মাধ্যমেতেই এই সমাজের মানুষেরা জীবিকা নির্বাহ করত। তো মূলত দেখো এখানেতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গরু, ছাগল, ভেড়া, উট, ঘোড়া ইত্যাদি গবাদি পশু পালন করা হতো এবং এগুলো থেকে যে দুধ, মাংস, পশম, চামড়া এবং কখনো কখনো বাণিজ্যের জন্য পশু ব্যবহার করা হতো। অর্থাৎ এই পশুগুলোকে তারা প্রতিপালন করত এবং প্রতিপালন করার পরেতে এই পশু থেকে যে সমস্ত সম্পদগুলো তারা পেত, যেরকম দুধ পেত, মাংস পেত, পশম, চামড়া, এইগুলোকে তারা বাণিজ্যের কাজে বা যে জীবিকা নির্বাহের কাজেতে এগুলোকে ব্যবহার করত। মানে এগুলোকে বিক্রি করে হোক বা দেওয়া নেওয়ার মাধ্যমেতে, বিনিময়ের মাধ্যমেতে এরা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় রসদগুলোকে সংগ্রহ করত। আর পশু ছিল এই মানুষের সম্পদের প্রধান রূপ। মানে এই যাযাবরী যে পশুপালন যে সমাজ, এই সমাজের মানে মানুষের প্রধান যে সম্পদ সেগুলো হচ্ছে তাদের এই পালিত যে পশুগুলো আছে সেইগুলোই। এরপরেতে এই যাযাবর জীবনধারা যেটা বলছিলাম, যে এই যে পশুপালক যারা হতো আর কি, যারা এই পশু পালন করত, তারা সাধারণত যাযাবর জীবনযাপন করত। অর্থাৎ এই পশুর চারণভূমির খোঁজে এরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। নির্দিষ্ট বসতি মানে ব্যবস্থা ছিল না, তাঁবু বা অস্থায়ী ঘরে বসবাস করত। অর্থাৎ কিনা যেহেতু পশুদের খাওয়াতে হতো, চড়াতে হতো, সেই জন্যে এই তৃণভূমির খোঁজে বা চারণভূমির খোঁজেতে তারা এক স্থান থেকে আর এক স্থানেই পশুর দল নিয়ে তারা ঘুরে ঘুরে বেড়াতো। যে জন্য তারা স্থায়ীভাবে বসতি নির্মাণ কোনো জায়গাতেই করতো না, অস্থায়ীভাবে বসতি নির্মাণ করতো। মূলত এই যে তাঁবু খাটিয়ে তারা বসতি স্থাপন করত। আর একটা বিষয় এদের জীবনযাত্রাতে দেখা যায় সেটা হচ্ছে যে ঋতু অনুযায়ী এক স্থান থেকে আর এক জায়গাতে গমনাগমন করত, যেটাকে ঋতুভিত্তিক গমন বা ট্রান্সহিউম্যান্স বলা হয়ে থাকে। অর্থাৎ ঋতু অনুযায়ী এই তৃণভূমির খোঁজেতে এরা এক জায়গা থেকে আর এক জায়গাতে ঘুরে ঘুরে বেড়াতো, যেটা আর কি এই ট্রান্সহিউম্যান্স বা ঋতুভিত্তিক গমন বলা হয়। মানে এদের জীবনযাত্রাটার উপরেতে ঋতু যেগুলো আছে আমাদের, সেই ঋতুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যেত। এরপরেতে দেখো পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে
পরিবেশের উপর নির্ভরতা, অর্থাৎ ঘাস, জল, জলবায়ুর উপরেতে নির্ভর করতো এই পশুপালন। মানে এই পশুপালক যাযাবর যারা ছিল তারা কিন্তু সম্পূর্ণরূপে পরিবেশের উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে ঘাস এবং জল, কারণ পানীয় জল খুব গুরুত্বপূর্ণ ছিল, যে কারণেতে জলের উৎসকে তারা সবসময় অনুসন্ধানে রাখতো। তার সঙ্গে সঙ্গে পশুকে খাওয়ানোর জন্যেও ঘাস এবং জলবায়ু কিন্তু এদের জীবনযাপনকে নিয়ন্ত্রণ করতো, যেটা একটু আগেই আলোচনা করলাম যে ঋতুভিত্তিক যে গমনাগমন এরা করতো, যে ট্রান্সহিউম্যান্স এরা করতো, সেটা কিন্তু এই জলবায়ুর উপরে নির্ভরশীল ছিল। আর এই যে খরার সময়তে বা অতিরিক্ত ঠান্ডার সময়তে এই সমাজ কিন্তু বিপদের সম্মুখীন হতো, অর্থাৎ কোনো কোনো বছর যদি অতিরিক্ত ঠান্ডা পড়তো বা যদি খরা হতো, বৃষ্টি হতো না, খরা হতো, সেই সময় এই যে তৃণভূমির ওপরেতে এর প্রভাবটা পড়তো। অতিরিক্ত ঠান্ডাতে ঘাস জন্মাতো না বা খরার সময়তে ঘাস শুকিয়ে যেত, যে সময়তে এরা এই পশুর যে দল ছিল তাদের খাদ্যের অভাব দেখা দিত। সেই সঙ্গে সঙ্গে খরার সময়তে জলেরও একটা বড় অভাব দেখা দিত। তো যে সময়তে এই সমাজ যথেষ্ট বিপদের সম্মুখীন হতো, এদের জীবন সংকটে পড়ে যাওয়ার মতন ছিল। কারণ যদি এক এক করে এরা পশুগুলো যদি মারা যেতে থাকে খাদ্যের অভাবে, তাহলে কিন্তু এরাও আস্তে আস্তে এরাও কিন্তু মারা যেতে থাকবে, কারণ এরা পুরোপুরি পশুদের ওপরেতেই নির্ভরশীল ছিল, যাদের জীবন জীবিকাই ছিল এই পশুদের উপরেতে নির্ভর করে। এবং পরিবেশ যদি প্রতিকূলতা সৃষ্টি করে দিত, তখন কিন্তু এরা চরম বিপদের সম্মুখীন হতো। তারপরে তো দেখো গোষ্ঠীভিত্তিক সমাজ ছিল, অর্থাৎ এদের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা গোষ্ঠী বা পরিবার ভিত্তিক ছিল। মানে এরা এককভাবে, মানে একা একা কিন্তু বসবাস করতো না, আর একজন নেতা থাকতো, প্রধান থাকতো, যে হচ্ছে গোষ্ঠীকে পরিচালিত করতো। আর গোষ্ঠীর সদস্যরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জীবনযাপন করত। তারপরে তো দেখো যে সুশৃঙ্খল পশু ব্যবস্থাপনা, অর্থাৎ পশুদের চড়ানো, দুধ দোয়ানো, রোগ নিরাময় ইত্যাদি বিষয়ের অভিজ্ঞতা এদের ছিল। আর ঘোড়া বা উট ছিল পরিবহনের একমাত্র পরিবহনের মাধ্যম, অর্থাৎ এরা ঘোড়ার পিঠে বা উটের পিঠেতে চড়ে এক স্থান থেকে আর এক স্থানেতে এই পশুর দল নিয়ে এরা কিন্তু ঘুরে ঘুরে বেড়াতো। আর এদের এই যে সমস্ত কাজগুলো হতো, যে কারা পশু চারণ করাবে, কারা দুধ দোয়াবে, বা কোনো অসুখ বিসুখ হলে কিভাবে সেই অসুখ বিসুখকে নিরাময় করা হবে ইত্যাদি দায়িত্বগুলোকে ভাগ করে দেওয়া থাকতো। আচ্ছা, একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা এদের এই সমাজেতে দেখতে পাওয়া যেত। আচ্ছা, এরপরেতে আমরা যেটা দেখবো জানবো সেটা হচ্ছে যে এই পশুপালক সমাজের উদাহরণ, অর্থাৎ পৃথিবীতে এখনও বিভিন্ন সম্প্রদায় রয়েছে যারা এই পশুপালন এখনও করে থাকে। আধুনিক সভ্যতার মধ্যেও তারা তাদের প্রাচীন যে জীবিকা সেটা কিন্তু তারা ত্যাগ করেনি, তারা রয়েছে এখনও। যেরকম দেখো এই যে মধ্য এশিয়া, তুর্কি ও মঙ্গল যে গোষ্ঠী ছিল, তারা এই ঘোড়া ও ভেড়া প্রতিপালন করে জীবনযাপন করত। তারপরেতে আরব মরুভূমির যে বেদুইন, এই বেদুইনেরা উট আর ছাগল প্রতিপালন করত এবং মরুভূমির বাণিজ্যের সঙ্গে এরা যুক্ত ছিল। আফ্রিকার মাসাই গোষ্ঠী যারা ছিল, তারা এই গরু প্রতিপালন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো এবং গরুকে তারা অত্যন্ত সম্মানের প্রতীক হিসেবে মানত। আমাদের ভারতবর্ষতেও আছে এই পশুপালক যাযাবর, অর্থাৎ এই গুজ্জর যে জনগোষ্ঠী আছে, এরা এই গরু, মোষ এগুলো প্রতিপালন করে এবং ঋতুভিত্তিক গমনাগমন করে, যে ট্রান্সহিউম্যান্স এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এগুলো ছাড়াও কিন্তু আরও অন্যান্য সম্প্রদায় আছে। দেখো এখানে একটা ম্যাপ আমি দিয়েছি, যে ম্যাপটাতে তোমরা দেখতে পাবে যে পৃথিবীর কোন কোন অঞ্চলগুলোতে কোন কোন জনগোষ্ঠীর মানুষেরা এই পশুপালক যাযাবর এখনো পর্যন্ত এরা এই পশুপালন করে থাকে। এবং দেখতে পাবে যে এই যে জায়গাটা যেটা রয়েছে, এই জায়গাটায় তৃণভূমি অঞ্চল, এই জায়গাটাতে তো এইখানেতে মূলত বিভিন্ন জনগোষ্ঠী আছে যারা এই পশুপালক যাযাবর গোষ্ঠী। তোমরা একটু ম্যাপটা এখানটা ভালো করে দেখলেই তোমরা দেখতে পাবে এখানেতে অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে সেই জনগোষ্ঠীগুলোর নামও এখানেতে দেওয়া রয়েছে, যারা যারা এই পশুপালন যাযাবর বৃত্তি করে থাকে। এরপরেতে দেখো এদের এই যে সমাজেতে এই অর্থনৈতিক কার্যকলাপ ও বিনিময় ব্যবস্থা, অর্থাৎ এরা কিভাবে এদের অর্থনৈতিক কার্যকলাপগুলো করত। তো পশুপালকেরা অনেক সময়তে কি করতো না, পশু ও পশুজাত যে পণ্য তার বিনিময়ে অন্য পণ্যের আদান প্রদান করতো, অর্থাৎ বিনিময় ব্যবস্থা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে বার্টার সিস্টেম, অর্থাৎ পণ্যের মাধ্যমেতে অন্য পণ্যের যে আদান প্রদান করা। তো এরা যেটা মূলত এদের এই সমাজে যেটা দেখা যেত, এরা বিভিন্ন গোষ্ঠীর কাছেতে
বা বিভিন্ন মানে জনপদের কাছে এই পশু ভিত্তিক বিভিন্ন যে সম্পদ যেগুলো, যেরকম মাংস, দুধ, পশম, চামড়া ইত্যাদি, এরা যেহেতু পশুপালন করতো, এগুলো এদের কাছে সব থাকতো এবং এইগুলোকে দিয়ে তারা তাদের জীবন ধারণের জন্য যে সমস্ত খাদ্য সামগ্রী বা অন্যান্য যে সমস্ত বস্তু, সেগুলোকে তারা নিত, মানে বিনিময়ের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো করা হয়ে থাকতো। আবার কিছু গোষ্ঠী ছিল যারা বাজারে পশু বিক্রিও করে আয় করতো, অর্থাৎ পশু বিক্রি করতো বা পশুজাত যে সমস্ত পণ্যগুলো সেগুলোকেও বিক্রি করতো, অর্থাৎ যেরকম সুযোগ তারা পেত সেইভাবেই তারা চালিয়েছে। তবে মূলত এদের সমাজেতে এই পণ্যের বিনিময়ের মাধ্যমেতে আদান প্রদান করা হতো, তাই বার্টার সিস্টেমটা চালু ছিল। তবে আধুনিক সভ্যতাতে এখন বর্তমানেতে এরা কি করে, স্থানীয় যে সমস্ত বাজারগুলো আছে তাতে এই পশুজাত বিভিন্ন যে পণ্যগুলো, এই পণ্যগুলোকে তারা বিক্রি করে কিছু আয় করে, যেগুলোর সাহায্যে তারা জীবনযাপন করে থাকে। এরপরে তো দেখো এই পরিবর্তনের সূচনা, আধুনিক সমাজ যেতে, আধুনিক যে সভ্যতা আমাদের বর্তমানেতে, সেই সভ্যতার প্রভাব এদের উপরেতে কিন্তু পড়েছে এবং যেটার কারণেতে এদের এই জীবনযাত্রাতে বিভিন্ন পরিবর্তন সূচিত হয়েছে। তো যেটা দেখো এখানেতে বলা হয়েছে যে সময় ও প্রযুক্তির বিকাশের সাথে সাথে, অর্থাৎ গতানুগতিকভাবে সময়ের যে মানে পরিবর্তন, সেই পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে প্রযুক্তির যে বিকাশ বা উন্নতি, তার সাথে সাথে এই পশুপালক যাযাবর গোষ্ঠীও কিন্তু এই সমাজেতে ধীরে ধীরে স্থায়ী বসতি গ্রহণ করতে শুরু করেছে। অর্থাৎ এদের মধ্যে অনেকেই এখন আছে যারা আর এই যাযাবর বৃত্তি পালন করেন না, মানে যাযাবর নয় আর কি, পশুপালন করে ঠিকই, কিন্তু তারা স্থায়ী ভাবে বসতি গড়ে তুলেছে। পশুর পাল নিয়ে তারা এক স্থান থেকে আর এক স্থানে সেভাবে আর ঘুরে ঘুরে আর বেড়ায় না। তো এটা কিন্তু এই বর্তমান সময়ের যে প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিগত যে বিকাশ, সেটার প্রভাবেই কিন্তু হয়েছে। আর অন্যান্য যে কারণেতে এই যে পরিবর্তনটা হয়েছে এখন বর্তমানেতে, সেটা হচ্ছে দেখো এই অবিচ্ছিন্ন যাত্রা কষ্টকর ও অনিরাপদ মানে ছিল। তো যেটা হচ্ছে কি, যে এরা যে সমস্ত যেভাবে এই যাযাবর জীবনটা কিন্তু মোটেই কিন্তু সুখকর নয়, অর্থাৎ কষ্টকর ছিল এবং তার সঙ্গে সঙ্গে একটা নিরাপত্তার একটা বিষয় ছিল, কারণ বিভিন্ন সময়তে এরা আক্রান্ত হতো, অন্যান্য গোষ্ঠী দ্বারাও এরা আক্রান্ত হতো, যে কারণেতে এটা থেকে এরা বেরিয়ে আসতে চেয়েছে আর কি, যেটাতে সাহায্য করেছে আমাদের এই আধুনিক সময়। তারপরে দেখো কৃষি ও বসতি স্থাপনের ধারণার বিকাশ, এদের এই জনগোষ্ঠীর মধ্যে কৃষি মানে বিশেষ করে স্থায়ী কৃষি ব্যবস্থার প্রচলন হয় এবং তার সঙ্গে সঙ্গে যে স্থায়ীভাবে বসতি স্থাপনের প্রচলন হওয়ার সাথে সাথে এরা এখন স্থায়ীভাবে বসবাস করে, মানে একদিকে পশুপালনও করছে আবার কৃষিকাজও করছে। কারণ আগেতে দেখা যেত যখন একদম আরও একটু প্রাচীনকালেতে, তখন কিন্তু এদের মধ্যে স্থায়ীভাবে মানে কৃষিকাজের প্রচলন কিন্তু এই জনগোষ্ঠীর মধ্যে ছিল না। তো সেই কারণেতে এরা পশুর পাল নিয়ে এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়াতো, যাযাবর জীবনযাপন করতো। কিন্তু যেদিন থেকে এরা এই স্থায়ীভাবে কৃষিকাজ করতে শিখেছে বা কৃষিকাজের প্রচলন এই জনগোষ্ঠীর মধ্যে হয়েছে, তখন থেকে এরা স্থায়ী বসতি স্থাপন করেছে এবং এদের পরিবর্তন হয়েছে, যাযাবর বৃত্তিটা এরা পরিবর্তিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক এই যে চারণভূমির হ্রাস এবং আধুনিক রাষ্ট্রের সীমানা নির্ধারণ, অর্থাৎ এই চারণভূমি ক্রমশ মানে পশুদের চড়ানোর জন্য যে তৃণভূমি, সেইটার পরিমাণ আস্তে আস্তে কমেছে, যেটা এদেরকে স্থায়ী বসতি স্থাপনেতে বাধ্য করেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে রাষ্ট্রের যে সীমা, মানে অবাধে একটা সময়তে এরা অবাধে বিভিন্ন মানে অঞ্চল বা দেশান্তরে ঘুরে বেড়াতে পারতো, যখন এই রাষ্ট্রের সীমানার ব্যাপারটা ছিল না। কিন্তু আধুনিক রাষ্ট্র যেটা আমাদের এখন, এই আধুনিক রাষ্ট্রগুলোর যে সীমানা, এই সীমানা কিন্তু খুব স্ট্রিক্ট, যে কারণেতে এরা এক স্থান থেকে আর এক স্থানেতে যদি কোনো রাষ্ট্রের সীমানা পড়ে, কোনো দেশের সীমানা অতিক্রম করে, তারা এক দেশ থেকে আর এক দেশে কিন্তু সেভাবে স্বাধীনভাবে ঘুরে কিন্তু বেড়াতে পারে না, যেটার কারণেতেও এরা কিন্তু স্থায়ীভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে। তো এই মূলত এই যে কারণগুলো, এই কারণের সম্মিলিত প্রভাবেতে এদের যে জীবনযাত্রা, তাতে যথেষ্ট পরিবর্তন এসেছে। বিশেষ করে এরা যাযাবর জীবনযাপনটাকে আস্তে আস্তে ত্যাগ করে এরা স্থায়ীভাবে জীবনযাপন করছে। তারপর দেখো আধুনিক বর্তমান যুগেতে এদের কি অবস্থায় আছে বর্তমানেতে, এই সারা পৃথিবী জুড়ে যে সমস্ত এই পশুপালক যারা রয়েছে, যাযাবরী পশুপালক, এদের বর্তমান অবস্থাটা কি, যে দেখো যে আজকের দিনে অনেক যাযাবর পশুপালক গোষ্ঠী আধুনিক জীবনের সাথে খাপ খাওয়াতে বাধ্য হচ্ছে, যেটা আমরা একটু আগে
আলোচনা করলাম যে কেন এটা তারা বাধ্য হচ্ছে। তবে কিছু গোষ্ঠী এখনও আছে তারা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে, আর যারা এটাকে ধরে রেখেছে তারা কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যেমন এই জমির সীমাবদ্ধতা, বিশেষ করে এই চারণভূমির, যেটা দেখো এই চারণভূমির সংকট, অর্থাৎ পশুকে চড়ানোর জন্য বিশাল পশুর পাল নিয়ে তাকে খাওয়ানো, তার জন্যে চারণভূমি লাগে, তো যেটার পরিমাণ আস্তে আস্তে কমছে। তার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা ও পেশাগত বিকল্পের প্রভাব। তো যেটা হচ্ছে কি যে এদের মধ্যে আধুনিক শিক্ষার যে প্রভাবটা আছে সেই যে মানে সেটা যথেষ্ট কম, আর যেটা তাদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে এরা যে পালন ছেড়ে অন্য কোনো যে বিকল্প কোনো পেশাতে যে যোগদান করবে সেটার প্রবণতাও কিন্তু যথেষ্ট কম, যেটাও তাদের একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। যে পশুপালন করা ছেড়ে দিয়ে যে তারা অন্য কোনো পেশাতে যুক্ত হবে সেটাও কিন্তু তারা সহজে পারছে না। অর্থাৎ যারা তাদের এই ঐতিহ্যকে ধরে রেখেছে তারা কিন্তু এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু বর্তমানেতে পড়েছে। সব শেষেতে আমরা একটু সারসংক্ষেপ করে নেব, অর্থাৎ আমরা যে দীর্ঘ যে আলোচনাটি করলাম সেই আলোচনার একটু সংক্ষেপে আমরা একটা সামারি করব। যেটা দেখো যে এই যে পশুপালন ছিল প্রধান জীবিকা, অর্থাৎ পশুপালক যাযাবরদের প্রধান যে জীবিকা সেটা ছিল পশুকে পালন করা, এবং পরিবেশ ও ঋতুভিত্তিক যাযাবর জীবন ছিল। এদের জীবন সম্পূর্ণরূপে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং ঋতু এদের জীবনেতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকতো। বিভিন্ন ঋতু অনুযায়ী এরা যাযাবর জীবনযাপন করতো, অর্থাৎ ট্রান্সহিউম্যান্স যেটা আমরা বলি সেটা। তারপরে দেখো যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পশুপালন করা হতো, তো অঞ্চল ভেদেতে সেই পশুপালন নির্বাচন করা হতো যে কোন পশু কোন অঞ্চলের পরিবেশ বা জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে পারবে, সেই অনুযায়ী তারা পশুকে নির্বাচন করে বিভিন্ন অঞ্চলেতে সেইভাবে পশুপালন করত। তারপর দেখো যে ধীরে ধীরে কৃষি, বসতি ও আধুনিক পেশা গ্রহণের মাধ্যমেতে এই সমাজ রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বর্তমান সভ্যতার যে ছোঁয়া এই সমাজেতে লেগেছে, যে কারণে এরা স্থায়ীভাবে কৃষিকাজ, বসতি নির্মাণ করতে শিখেছে। এবং আধুনিক যে সমস্ত পেশা, বিশেষত এদের মধ্যে অনেকেই আছে যে আস্তে আস্তে তারা আমাদের যে আধুনিক যে পেশা সেই পেশাকে তারা গ্রহণ করছে, অর্থাৎ যাযাবরী জীবন বা পশুপালনকে ছেড়ে তারা আধুনিক বিভিন্ন পেশাতে মানে অংশগ্রহণ করছে। আর একদম শেষেতে আমরা একটা উপসংহার টানবো, যেখানেতে দেখব যে এই পুরো আলোচনার একদম একটা কনক্লুশন, অর্থাৎ এই পশুপালক যাযাবর সমাজ মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ ধাপ, আর এটি ছিল শিকার সংগ্রাহক সমাজ থেকে কৃষিভিত্তিক সমাজে উত্তরণের মধ্যবর্তী রূপ। অর্থাৎ মানুষ আস্তে আস্তে শিকার এবং সংগ্রাহকের জীবিকাটা ছেড়ে আস্তে আস্তে পশুপালন মানে পশুকে পোষ মানানোর যখন শিখলো, তখন আস্তে আস্তে এই পশুপালনের দিকে মানুষ আস্তে আস্তে আসে। আর এই সমাজ আমাদেরকে শেখায় যে কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকার কৌশল রপ্ত করেছিল, যা আজও অনেক আদিবাসী গোষ্ঠীর মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। কারণ এদের জীবন পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হতো। পরিবেশ যদি অনুকূলে থাকতো তাহলে এরা ভালো থাকতো, যদি পরিবেশ প্রতিকূলতা সৃষ্টি করতো তাহলে কিন্তু এদের জীবনেতে যথেষ্ট সমস্যা তৈরি হতো, এমনকি জীবন নাশেরও অবস্থা অনেক সময় এসে দাঁড়াতো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।